Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের শনির রাতের 53তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehourworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRWORLDBD afnanthehourworld@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। তাদের কাছ থেকেও আমরা অনেক অনেক ঘটনা সংগ্রহ করে আমাদের এই চলার পথটা যেন অনেকটা দূর নিয়ে যেতে পারি ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। চলুন শুনে আসি আজকের এপিসোডের প্রথম ঘটনা। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনির রাতের 53তম আয়োজনের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম হৃদয়। ওনার বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার মাইজদি বাজারে, যেটা সুধারাম থানার অন্তর্গত। ঘটনাটি মূলত এই মাইজদি বাজারেই ঘটেছে। মাইজদি বাজারে টিভি সেন্টার রয়েছে, বাংলাদেশ টেলিভিশনের একটা উপকেন্দ্র। সেখানে বিশাল বড় টাওয়ার রয়েছে। তো এখান থেকে কাছাকাছি জায়গায় একটা বাগান রয়েছে, আর তার পাশে বাড়িঘর আছে। এই বাড়িঘরগুলোকে অনেকেই আবু বকরের বাড়ি বলে থাকেন, কেননা এই এলাকাটা বিস্তীর্ণ এলাকাতে একটা সময় অনেক হিন্দু পরিবার বসবাস করত। মুক্তিযুদ্ধের অনেক আগ থেকেই তারা আস্তে আস্তে যখন ভারতের দিকে চলে যাওয়া শুরু করে, মুক্তিযুদ্ধের পরে অনেকে চলে গেছেন, তখন আবু বকর নামে একজন ব্যক্তি এই বিস্তীর্ণ জায়গা কিনে নেন, ওই জঙ্গল বা আশেপাশে যেই জায়গাগুলো আছে আর কি। তো যার কারণে আবু বকরের বাড়ি নামেই এই জায়গাটা পরিচিত। ওখানে একটা সময় 3টা পুকুর ছিল, এখনও পুকুর আছে সেখানে। তো ওখানে যেই হিন্দু পরিবার বসবাস করতো তারা অনেক সম্ভ্রান্ত পরিবার ছিল, তাদের অনেক বড় বড় ব্যবসা ছিল। ওখানে আরও যে সমস্ত হিন্দু পরিবার থাকতো তাদেরও অবস্থা মোটামুটি ভালোই ছিল। এদের মধ্যে একজন, ওনারা নাকি স্বর্ণের ব্যবসা করতেন। অনেক স্বর্ণালঙ্কার ব্যবসার প্রয়োজনই তাদের কাছে থাকতো। এখন যেমন ব্যাংকে লকার সিস্টেম রয়েছে, তখন তো এই অঞ্চলগুলোতে ওভাবে লকারে রেখে ব্যবসা বাণিজ্য করাটা অনেক কঠিন ছিল। এই জন্য অনেক সময় তারা কি করতেন, বিভিন্ন জায়গায় তারা এই স্বর্ণালঙ্কারগুলো রেখে দিতেন তাদের প্রয়োজনে আর কি। ওনাদের নিজেদের নিরাপত্তা বজায় রেখে যেই জায়গাগুলোতে রাখা যায় সেই জায়গাগুলোতে ওনারা রাখতেন। পরবর্তীতে ওনারা যখন চলে যান, দেখা যাচ্ছে যে অনেক জায়গায় যে রেখেছেন এটা পরবর্তীতে শনাক্ত করাটা কঠিন হয়ে যায়। বিশেষ করে মাটির নিচে যদি কোথাও রাখা হয়, ঝড় বাদল ঝোপ জঙ্গল হয়ে গেলে সেখানে এক্স্যাক্ট জায়গাটা শনাক্ত করা মুশকিল হয়ে যায়। আর যেহেতু ওই সময় স্বর্ণের ব্যবসায়ী ওনারা করতেন, অনেক স্বর্ণ তাদের কাছে তো ছিল, তারা চলে যাওয়ার সময় অনেক স্বর্ণ নিয়ে গিয়েছিলেন। কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমভাবে স্বর্ণ রেখে দিয়ে গিয়েছিলেন। শোনা যায় তারা যে পুকুর খনন করেছিলেন, এই পুকুরের ভেতরেও স্বর্ণ রেখে দিয়েছিলেন। তো মানুষ কিন্তু ওখান থেকে বিভিন্ন সময় স্বর্ণের বিভিন্ন জিনিস পেয়েছে। ওই এলাকায় যারা আছেন তারা বিভিন্ন সময় সেখান থেকে এগুলো পেয়েছেন। দেখা গিয়েছে যে কলস পেয়েছেন, ছোট ছোট স্বর্ণের হার বা আংটি বা স্বর্ণের বার এরকমও পেয়েছেন, এমন মানুষও খুঁজে পাওয়া যাবে। তো মানুষ বুঝতে পেরেছিলেন যে এগুলো আসলে তাদেরই রেখে যাওয়া। কেউ কেউ বলেন যে না, এটা জিনেদের গুপ্তধন। মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে ওনাদেরই সম্পদ এগুলো, ওনারা বিভিন্নভাবে রেখে দিয়ে গিয়েছিলেন আর কি, সেগুলো নিয়ে যেতে পারেননি। তো এই যে পুকুর, এখন যে একটা পুকুর, এই একটা পুকুরে বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা কিন্তু ঘটে। তবে এই ধরনের পুকুরগুলোতে দেখা যায় যে সারা বছর পানি থাকে, কখনো পানি শুকায় না,
পাম্প লাগিয়েও বা সেচ দিয়েও পানি কমানো যায় না, কিন্তু এই পুকুরটা ব্যতিক্রম। এই পুকুরটা স্বাভাবিক পুকুরের মতোই, পানি কমে যায়, একদম কাদা হয়ে যায়, শুকিয়ে যায়, আবার বর্ষাকালে পানি হয়। তো ঘটনাটি মূলত যাদের সাথে ঘটেছিল তারা দুইজন, একজন খালা আর একজন ভাগিনা। খালার নাম হচ্ছে সখিনা, ভাগিনার নাম কামরুল। ঘটনার সময় 2011। শোনা যায় ওই পুকুর আর আশপাশের এলাকায় একটা ভয়ঙ্কর পিশাচ রয়েছে, অনেকেই দেখেছে। তো চলুন মূল ঘটনায় চলে যাই। এই যে সখিনা খালা আর কামরুল, ওনারা কি করতেন? ওনারা গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো লালন পালন করতেন। এটাই মূলত তাদের মেইন পেশা ছিল 2011 সালে। তাদের যে ষাঁড় গরু ছিল কুরবানির সময় বিক্রি করতেন বা বিভিন্ন সময় হাটে বিক্রি করতেন লালন পালন করে। আবার যেই দুধেল গাইগুলো ছিল, দুধ দুইয়ে সেগুলো বাজারে বিক্রি করতেন। ছাগল ছিল, ছাগল বিক্রি করতেন। সারা বছর ধরেই তারা এই কাজটা করতেন। তো এইভাবেই তাদের চলতো, মোটামুটি আল্লাহর রহমতে ভালোই চলতো। আর বিভিন্ন সময় দুধ দোয়াতে হতো, অনেক সময় বিকালবেলাও দুধ দোয়াতেন। তারপর দেখা যেত যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য একটা বড় সিলভারের হাঁড়ি বা পাতিল সবসময় সাথে রাখতেন ওনারা। যেখানে যেতেন এই খালার ভাগিনা এই একটা পাতিল সাথে নিয়ে যেতেন, বিভিন্ন প্রয়োজনেই তারা নিতেন আর কি। আর ওনারা যেখানে এই ছাগল গরু বাঁধতেন এই জায়গাটা, এই যেই একটা জঙ্গলের মতো কথা বলেছিলাম, আবু বকরের বাড়ির পাশে জঙ্গল, তো এই জঙ্গলটা পাড়ি দিয়ে, পুকুর পাড়ি দিয়ে আর একটা বড় মাঠ রয়েছে, এখানে গরু ছাগল বাঁধতেন। তো গরু নিয়ে আসা হলেও ছাগল বেশ কয়েকটা তখনও ওখানে ছিল। তো ওইটা আবার নিয়ে যাওয়ার জন্য ওনারা এসেছেন। তখনও কিন্তু মাগরিবের আজান দেয়নি, আশেপাশে বেশ ভালোই আলোকিত আছে। আর জঙ্গল পাড়ি দিয়ে এই সাইডটাতে লোকজন কম আসে, অন্য দিক দিয়ে ঘুরে যায়, মানে যাওয়ার পথ ওইটাই, জঙ্গলের ভিতর দিয়ে না। তারপরে ওনারা যেহেতু চিন্তা করেছিলেন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ছাগলগুলো আনতে হবে, এই জন্য ওনারা শর্টকাট পথ হিসাবে জঙ্গলের ভেতর দিয়ে ওই পুকুর পাশ দিয়ে ওনারা ওই ছাগলের কাছে এসেছিলেন। ওনারা যখন ওই দিক দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ওনারা একটা অদ্ভুত দৃশ্য দেখেন। ওনারা দেখতে পান যে এই যে পুকুরটা, এই পুকুরটা তো ওই সময় কিন্তু পানি ছিল না, একদম কম পানি ছিল। ছিল না বলতে ছিল খুবই সামান্য, কাদা হয়েছিল আর কি, একদম তলানি বলতে গেলে যা থাকে আর কি ওরকম। ওই সময় ওনারা দেখেন এই পুকুর ভর্তি বড় বড় সব গজার মাছ কিলবিল করছে। ছোট ছোট গজার মাছও আছে, ম্যাক্সিমাম সব অনেক বড় বড়। এটা দেখে কিসের ছাগল কিসের গরু কি আনবেন না আনবেন ওই চিন্তা মাথার থেকে একদম ঝেড়ে ফেলে দিয়ে এই খালার ভাগিনা দুজনেই দ্রুত পুকুরের ভিতরে নেমে পড়েন, গজার মাছ ধরবেন। চিন্তা করলেন যে ছাগল আছে ওইখানে থাক, ওটা আনতে পারবো, সমস্যা নাই, কিন্তু এই মাছগুলো তো আর পাবো না। দুজন মিলে ওই মাছগুলো ধরার চেষ্টা করছেন। মাছগুলো ছিল বেশ পিচ্ছিল টাইপের, ধরতে পারছিলেন না। তারপরও একটা সময় ওনার ধরতে সক্ষম হন, ধরে ধরে ওই পাতিলের ভিতরে ঢুকাচ্ছেন। ওই পাতিলের ভিতরে অত বড় গজার মাছ কিন্তু 3-4টার বেশি আটার কথা না, কিন্তু ওনারা দেখতে পাচ্ছিলেন যে ওনার অনেকগুলো গজার মাছ ভরছেন, তো ভরছেনই, পাতিল আর ভরে না। তবে একটা পর্যায়ে ভরে যায়, এখন আর তো নেয়ার জায়গা নাই, পাতিলও ভারী হয়ে গেছে। তো পাতিলের এক পাশে এই সখিনা খালা আর এক পাশে এই কামরুল ভাগিনা, দুইজন ধরে পাতিল নিয়ে উপরে উঠেছেন। তাকিয়ে তাকিয়ে দেখছেন আরো কত মাছ কিলবিল করছে, এগুলা নিতে পারলো না তারা। এটা নিয়ে তারা আফসোস করছে, কি আর করা, তাদের তো আর নেয়ার উপায় নাই, তাদের পাতিল তো ভরে গেছে। তারা বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। কিছুটা পথ হাঁটতেই মনে হলো যে আরে পাতিল এত হালকা লাগছে কেন, আসলেই হালকা, কিন্তু একটু আগেও তো এরকম হালকা ছিল না। মাছ কি লাফিয়ে লাফিয়ে চলে গেল নাকি? দুজনেই পাতিলের দিকে তাকান। তাকিয়ে একজন আরেকজনের দিকে এবার অবাক হয়ে তাকিয়েছেন। আরে এটা কি ওনারা দেখছেন? পাতিলের ভিতরে মাছ আছে এটা সত্য, কিন্তু এই মাছগুলো বিশাল আকৃতি থেকে একদম ছোট ছোট, 5 ইঞ্চি 4 ইঞ্চি এরকম সাইজের হয়ে গেছে। সেগুলোই পাতিলের ভিতরে কিলবিল করছে। এইটা দেখার সাথে সাথে ওনারা চিন্তা করেছেন যে ওনারা যে কাজটা করেছেন এটা মোটেও ভালো কাজ হয় নাই, এটা স্বাভাবিক কোনো বিষয় নয়, এই মাছগুলো স্বাভাবিক কিছু না। ওই সময় পাতিল ফেলে রেখেই
ওই ছাগল আনার কথা ভুলে গেছেন, বাড়ির দিকে দিয়েছেন দৌড়। মাছের যে কি হলো, পাতিলের কি হলো, ওইদিকে তাকিয়েও দেখেন নাই। দৌড় যখন দিয়েছেন, ওই পথেই একটা তাল গাছ পড়ে, বেশ লম্বা একটা তাল গাছ। তখন দুজনেই খেয়াল করছেন তাল গাছের মাথা থেকে বিশাল আকৃতির কি যেন একটা নেমে আসছে। অল্প সময়ের মধ্যেই জিনিসটা নেমে এসে তাদের পথের মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তারা খেয়াল করলো এই জিনিসটা একদম কালো কুচকুচে, চেহারা বোঝা যাচ্ছে না ওভাবে, যদিও বা তখন চারদিকে মোটামুটি আলো ছিল, তখনও কিন্তু মাগরিবের আজান দেয়নি। তারা দেখতে পেল এই জিনিসটার 2 হাতে 2 পায়ে অনেক বড় বড় নখ, নখগুলো এত লম্বা যে সামনের দিকে বাঁকিয়ে গিয়েছে, আর তীক্ষ্ণ খুবই। যতটুকু আলো আছে মনে হচ্ছে চিকচিক চিকচিক করছে, ব্লেডের উপর আলো পড়লে যেরকম চিকচিক করে ওরকম চিকচিক করছে। এই নখ দিয়ে কাউকে যদি আঘাত করা হয়, বডি কয়েক টুকরো হয়ে যাবে। 5 আঙ্গুল দিয়ে যদি হিট করা হয়, এই 5 আঙ্গুলই যদি বডিতে লাগে তাহলে বডি 5 টুকরো হয়ে যাবে, এমন ধারালো তীক্ষ্ণ নখ। ওই জিনিসটা সামনে দাঁড়িয়ে থাকার পরপরই হঠাৎ করে এক ধরনের শব্দ করে ওঠে, হুম হুম এরকম শব্দ করতে থাকে। এই দুইজন তখন আর পেছন দিকেও আর যেতে পারছেন না, সামনের দিকেও যেতে পারছেন না। তাদের শরীর একদম ফ্রিজ হয়ে গিয়েছে, জমে গিয়েছে, ভয়ে ওনারা নড়াচড়াই করতে পারছেন না। এই সময় তারা আরও একটা ভয়ঙ্কর জিনিস দেখেন, সেটা হচ্ছে একটু আগেই তো চারদিকে আলোকিত ছিল, এখন একদম অন্ধকার হয়ে গিয়েছে, ঘুটঘুটে অন্ধকার। মাত্রই কিন্তু চারদিকে আলো ছিল, এত দ্রুত কিন্তু অন্ধকার হয় না। ওনারা কি করবেন না করবেন ওনাদের তো আর মাথা কাজ করছে না। মিনিট খানেক এভাবে যাবার পর দুজনে অনেক চেষ্টার পর একসাথে চিৎকার দিয়ে ওঠেন। ওই সময় আবার কি হয়েছে, ওই জঙ্গলের সাইডেই একটা বাড়ি রয়েছে, এখন তো ওই দিক দিয়ে বসত বাড়ি হয়ে গেছে আর কি। তো ওখানে বসবাসকারী একজন ভদ্র মহিলা, উনি আবার কোনো কারণে বের হয়েছিলেন বাসা থেকে, কারণ ওই সময় তো রাত এত গভীর না যে কেউ বাসা থেকে বের হবে না, জাস্ট সন্ধ্যার সময়। তো উনি যখন বের হয়েছেন, উনি এরকম চিৎকার যখন শুনেছেন, উনি তো জানতেন যে জঙ্গলের এই সাইডে, তালগাছের এই সাইডে, পুকুরের এই সাইডে অনেক ভয়ের ঘটনা ঘটে। উনি তো বুঝতে পারছেন যে কিছু একটা হয়েছে। আর ওই অঞ্চলের মহিলারা নাকি বেশ সাহসী। উনি দূর থেকে বলছেন, এই কে রে, দাঁড়া, আমি আসতেছি, ভয় পাস না। এই বলে উনি যখন কিছুটা পথ এগিয়েছেন, আগানোর পর উনি দূর থেকে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। উনিও দেখেন ওই তাল গাছের ওখানে ভয়ঙ্কর একটা লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে, যার চেহারা উনি পেছন থেকে দেখতে না পারলেও ওইটার হাতে পায়ে যে বড় বড় নখ রয়েছে এটা উনি দেখতে পেরেছেন। এইটা দেখে উনিও প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়েছেন। ওই সময় ওনার ঘরে ছিল ছেলে, ওনার ছেলে মনে করেছে চোর বা ডাকাত। সে বিশাল বড় একটা রড নিয়ে বের হয়েছে আর চিৎকার করছে, এই চোর চোর চোর, কে কোথায় আসো, বের হয়ে আসো। তো এরকম চোর 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 আওয়াজ শুনে আশেপাশের লোকজনও কিন্তু দা, বটি, খুন্তা যা আছে, যার কাছে যেটা আছে সেটা নিয়ে বের হয়ে আসতে থাকেন। এদিকে ওই ছেলেটা তো তার মা যেদিকে গিয়েছে সেদিক থেকে শব্দ ভেসে আসছে, সে ওই দিকে গিয়েছে, আর লোকজন ওই দিকে যাওয়া শুরু করেছে। যখন এরকমটা হয়েছে তখন নাকি ওই অবয়বটা ভ্যানিশ হয়ে যায়। এরপর লোকজন চলে আসে, যখন এসে দেখে যে এই যে সখিনা খালা আর কামরুল ভাগিনা ওরা ওখানে দাঁড়িয়ে আছে। এদিকে এই 3 জনই যে বর্ণনাটা দিয়েছে সেটা সবাই শুনেছে, যে পরবর্তী যে মহিলাটা উনি পেছন থেকে কি দেখেছেন আর ওরা কি করেছে সেটাও তো আসলে সবাই জানলো। পুকুরে তখন কিন্তু কোনো মাছের অস্তিত্বই ছিল না। পরবর্তীতে তাদের যেই পাতিল যেটা, ওটা ওরকমই ছিল, তবে ওর মধ্যে মাছ জাতীয় কোনো জিনিস ছিল এটা কিন্তু বোঝা যাচ্ছিল। যাই হোক, পরবর্তীতে তাদের ছাগল, তারপর পাতিল, এগুলো ওনারা নিয়ে আসেন। এরপর ওনাদের বেশ জ্বর হয়েছিল, তবে ওনারা কোনো হুজুরের কাছে গিয়েছিলেন কিনা, ঝাড়ফুঁক করিয়েছিলেন কিনা এই বিষয়ে অবশ্য হৃদয় ভাই কিছু জানাতে পারেননি, তবে ওনারা আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিলেন। এটাই ছিল ঘটনা। এখনও ওনারা ভালো আছেন, সুস্থ আছেন। এখনও ওনাদের এই ঘটনা অনেকেই জানেন, ওই এলাকার এই মাইজদি বাজারের টিভি সেন্টার, ওখানেই তো ওনাদের বাড়ি। এখনও অনেকেই তাদের ঘটনা জানেন। আর এবার আসি অন্য আরেকটি ঘটনায়। তো এই ঘটনাটি মূলত আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন হৃদয় ভাই, তো ওনার বন্ধুর বোন তার সাথে ঘটেছিল।
যদিও বা এই যে ঘটনাটা মাত্র শেয়ার করলাম, এই ঘটনাটিরও মূল বর্ণনাটা তার ওই বন্ধুই দিয়েছিলেন তার কাছে। তো এই ঘটনাটি মূলত ঘটেছিল ওই কাছাকাছি একটা জায়গা, সিরাজ মিয়ার বাগান নামে পরিচিত একটা বাগান আছে, এখনও আছে। সেটা অনেক আগে থেকেই এই নামেই পরিচিত ছিল। আগে তো অনেক ঘন ছিল, এখন অতটা নাই। একটা সময় ওই বাগানে দিনের বেলাতেই নাকি মানুষ আলো দেখত, আগুনের গোলা দেখত। সাধারণত আমরা রাতের বেলা এগুলো দেখার কথা জানতে পারি, রাতের বেলা এগুলো ঘটে, দিনের বেলাতেও যে ঘটে এটা কিন্তু সচরাচর শোনা যায় না। ওই বাগানে নাকি দিনের বেলাতেও বড় বড় আগুনের গোলা মানুষ ঘুরতে দেখত। মানুষ গেলেই ওই আগুনের গোলা তাদেরকে ধাওয়া দিত, আক্রমণ করত। তো এই যে বন্ধুর বোন, সে কি করেছিল, সে তার কয়েকজন বান্ধবীদেরকে নিয়ে ওই বাগানের ওই পাশে শাক তোলার জন্য যাবে। যদিও বা একজনে মিলে ওই বাগানের ভেতর তো ঢোকে না সাধারণত, তো তারা চিন্তা করেছে যে এখন তো একদম দিনের বেলা, আমরা যাই শাক তুলে নিয়ে আসি। বাগানের ভেতরের দিকে যখনই একটু বেশি ঢুকে গেছে আর কি, এরপরই তারা দেখে চতুর্দিক থেকে আগুনের গোলাগুলো তাদের দিকে ধাওয়া করছে। মানে চারপাশ থেকে, কোন দিকে পালাবে, চতুর্দিক থেকে ধাওয়া করছে। আর আগুনের গোলা শুধু ধাওয়া করছে বিষয়টা এরকম না, বিভিন্ন ধরনের আগুনের গোলা সরাসরি তাদের শরীরে এসে হিট করছে। তবে হিট করার কারণে তাদের শরীর যে পুড়ে যাচ্ছিল বিষয়টা এরকম না। যখন হিট করছিল মনে হচ্ছে তীব্র গরমের ছ্যাঁকা লাগছে তাদের, শুধু এতটুকু অনুভূতি হচ্ছে, তবে শরীরের কোথাও ফোসকা পড়ে যাচ্ছিল না। তো এরকম প্রত্যেকেই আগুনের গোলার আঘাত সহ্য করছে, কোন দিকে যাবে কি করবে চিৎকার চেঁচামেচি করছে। একটা পর্যায়ে তারা দৌড়ঝাঁপ শুরু করে দেয় এবং বাগান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। শোনা যায় ওই বাগানে অনেক ভালো জিনের আবাস রয়েছে, আবার দুষ্টু জিনের আবাসও রয়েছে। ওরা আসলে চায় না ওই বাগানের মধ্যে মানুষ প্রবেশ করুক, প্রবেশ করলেই তারা খুবই বিরক্ত হয় এবং দিনের বেলাতেও তারা এভাবেই আক্রমণ করে। এখন তো দেখা যাচ্ছে যে অনেক আলোকিত হয়ে যাচ্ছে আশেপাশে, বিষয়টা কিছুটা কমে এলেও বিষয়টা যে একদমই এখন ঘটে না এটাও কিন্তু বলা যাবে না। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, মাত্র যে দুটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম, এ দুটি ঘটনা কিন্তু অন্ধকারে হয়নি, আলোতেই হয়েছে, সন্ধ্যার ঠিক আগে। প্রথম ঘটনাটা কিন্তু মাগরিবের আজানের আগে হয়েছে, কিন্তু ওই সময় তারা হঠাৎ করে চতুর্দিকে অন্ধকার দেখছিলেন যখনই ওই অভাবটা নেমে এসেছিল। আর পরবর্তী যেই ঘটনাটি বললাম, এই সিরাজ মিয়ার বাগানের ঘটনা, এই ঘটনাটি কিন্তু একদম দিনের বেলাতে ঘটেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে ভৌতিক ঘটনা সবসময় যে রাতেই ঘটবে এমনটা কিন্তু বলা যায় না। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে একটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই গজার মাছ খান না, অনেক বড় বড় আকৃতির শোল মাছ খান না। এখানে দুটো কারণ থাকে, এক হচ্ছে রুচির ব্যাপার, অনেকে এটা হয়তো বা পছন্দ করেন না, আবার অনেকে প্যারানরমাল বিষয়ের আঁচ করতে পেরে তারা খেতে চান না। এই দুই পক্ষই ঠিক আছে, রুচির ব্যাপার তো থাকতেই পারে, সবাই যে সব মাছ খাবেন এটাও তো আশা করা যায় না, এক একজনের এক একটা রুচি থাকে। তবে মাছ কেনার ক্ষেত্রে এই ধরনের মাছ, বিশেষ করে যেগুলো অনেক বিশাল আকৃতির হয়ে থাকে, এগুলো আসলে আমি না খাওয়ার পরামর্শ দিব। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এই মাছগুলো কেনার পরেও ভয়ঙ্কর বিপদ নেমে এসেছে। আর একটা পুকুরের মধ্যে যেখানে পানি অনেক কমে গেছে সেখানে অনেক গজার মাছ কিলবিল করছে, এই বিষয়টা তো অস্বাভাবিক। কিন্তু মাছ কিলবিল করতে দেখলে অনেকেরই মাথা ঠিক থাকে না, মাছ ধরার জন্য তারা নেমে পড়েন। এই ভুলটাই কিন্তু করেছিলেন এই সখিনা খালা আর কামরুল ভাগিনা। এই কারণে তাদের এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। যদি তারা মাছ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হতেন আর ওই মাছ যদি ওনারা রান্না করে খেতেন তাহলে কি পরিণতি হতো এটা তো আমরা সবাই বুঝতে পারছি। যাক, আল্লাহর রহমতে ওনাদের সুস্থ হয়ে গেছেন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আর এই যে সিরাজ মিয়ার বাগানের যে ঘটনা বললাম, এই ঘটনার পরে ওনারা যে অনেক অসুস্থ হয়েছিলেন বিষয়টা এরকম না, এমনি হালকা পাতলা ঝাড়ফুঁক করিয়েছিলেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি হৃদয় ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। উনি জানিয়েছেন ওনার সংগ্রহে আরও ঘটনা আছে, পর্যায়ক্রমে সেগুলো পাঠাবেন ইনশাল্লাহ। আমরা অপেক্ষায় থাকবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারে শনির রাতের ৫৩তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়।
আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের শনির রাতের 53তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হাসান। ওনার বাড়ি চট্টগ্রামের অক্সিজেন এলাকায়। উনি চট্টগ্রামের একটি স্বনামধন্য হসপিটালে কর্মরত রয়েছেন। এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটে যাওয়া এক রোমহর্ষক ঘটনা। এই ঘটনার ভয়াবহতার ফলে সৃষ্ট সমস্যা উনি এখনও বয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন। তো চলুন মূল ঘটনায় চলে যাই। ঘটনাটির সময়কাল মাত্র 3-4 মাস আগের এক রাতে। ওনাকে মাঝে মাঝে একটা দায়িত্ব পালন করতে হয়। শুধু ওনাকে না, ওনার মতো পদে যারা রয়েছেন এরকম বেশ কয়েকজনকে এই দায়িত্বটা পালন করতে হয়। তা হচ্ছে ডেথ কেয়ারে দায়িত্ব পালন করা। ডেথ কেয়ার জিনিসটা কি? কোনো লাশের যদি ড্রেসিং করাতে হয় সেক্ষেত্রে ডেথ কেয়ারে এটা করা হয়। ড্রেসিং অর্থ লাশের কোথাও কোনো কাটাছেঁড়া রয়েছে সেটাকে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়া, জাস্ট এতটুকুই। কোনো জীবিত রোগীর ক্ষেত্রে কাজটা যতটা সহজ, মৃত রোগীর ক্ষেত্রে কাজটা কিন্তু মোটেও এত সহজ নয়, অনেক সাহসের প্রয়োজন পড়ে। পুরুষ লাশের ক্ষেত্রে কিন্তু পুরুষ লোক রয়েছে, মহিলা লাশের ক্ষেত্রে মহিলারা রয়েছেন, তারা এভাবেই কাজটি করে থাকেন। তবে কখনো যে ব্যতিক্রম হয় না তা কিন্তু না। তীব্র লোকবল সংকটের কারণে কখনো কখনো এটার ব্যতিক্রম হয়ে যায়। এক রাতে স্ট্রোক করা একজন রোগী মারা যান, যিনি চিকিৎসাধীন ছিলেন সেখানে। মারা যাবার পর তাকে কিছুটা ড্রেসিং করাতে হবে, বিশেষ করে মাথার দিকে ড্রেসিং করাতে হবে। উনি যেহেতু একজন মহিলা ছিলেন তাই স্বাভাবিকভাবেই কোনো মহিলা নার্স বা স্টাফের উপর এই দায়িত্বটা পড়ে। কিন্তু দেখা গেল যে এই কাজে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর যারা ছিলেন তারা ইমার্জেন্সি অন্য আরেকটা জায়গায় ডিউটিতে রয়েছেন আর কি। এখন কে এই কাজ করবে? যেহেতু মাথার দিকে ড্রেসিং, তো এই কারণে এই দায়িত্বটা কর্তৃপক্ষ দিয়ে দিলেন এই হাসান ভাইয়ের উপরে। হাসান ভাই নির্দিষ্ট স্থান থেকে লাশটি বুঝে নিলেন। লাশের উপরে একটি বেড কভার ছিল, অর্থাৎ বিছানার চাদর দেয়া ছিল। এই বিছানার চাদরটা অবশ্য লাশের যারা আত্মীয় স্বজন তারাই এনেছিলেন। একটা স্ট্রেচারে লাশটা তুলে দেওয়া হলো। এরপর ওনাকে এটা দিয়ে দেওয়া হলো যে যাও তুমি ডেথ কেয়ারে নিয়ে যাও, এরপর তুমি ডেথ কেয়ারে এই লাশের ড্রেসিং করবা। ডেথ কেয়ারে লাশের ড্রেসিংগুলো সম্পন্ন করা হয়। উনি স্ট্রেচার ঠেলতে ঠেলতে ডেথ কেয়ারের দিকে লাশটিকে নিয়ে যাচ্ছেন। যে পথ দিয়ে নিয়ে যাচ্ছেন ওই পথে উনি একাই ছিলেন, তবে দূরে দূরে লোকজনদেরকে হাঁটাচলা করা দেখছিলেন। উনি যখন নিয়ে যাচ্ছিলেন তখন স্ট্রেচারের পেছন দিকে উনি দাঁড়ানো ছিলেন, পেছন থেকে ঠেলতে ঠেলতে উনি নিয়ে যাচ্ছেন। উনি যখন নিয়ে যাচ্ছিলেন এবং ডেথ কেয়ারের কাছাকাছি চলে এসেছেন, ঠিক তখনই ওনার কাছে মনে হলো ওনার শরীর অনেকটা ভারী হয়ে যাচ্ছে, ওনার পা চলতে চাইছে না, মাথাটা কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করছে। উনি যেহেতু সামনের দিকে এগোতে খুব কষ্ট পাচ্ছিলেন, উনি চিন্তা করলেন শরীরটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে এরপর স্ট্রেচারটা ঠেলি, তাহলে সামনের দিকে অনেকটা সহজেই নিয়ে যেতে পারবো। ওই চিন্তা করে শরীরটাকে একটু ঝুঁকিয়ে যখন স্ট্রেচারটি ঠেলে উনি নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করেই ওই লাশের ডান পা ওনার মাথায় কোনোভাবে টাচ লাগে। যখনই টাচ লেগেছে সাথে সাথে ওনার কাছে মনে হয় শরীরে বিদ্যুতের এক চমক খেলে গিয়েছে, ইলেকট্রিক শক খেলে যেমনটা হয় মনে হলো এমনটা হয়েছে। আর ওই সময় ওনার ডান পা মারাত্মক ব্যথা শুরু করে, এত ব্যথা যে উনি আর আগাতেই পারছেন না। একটু আগে তো শরীর ভার হয়ে গিয়েছিল, এখন ডান পায়ে প্রচণ্ড ব্যথা। এরপরও উনি অনেক কষ্টে ডেথ কেয়ারে চলে আসেন। ডেথ কেয়ারে আসার পরপরই উনি যখন ওই লাশের উপর থেকে বেডশিটটা সরিয়েছেন তখনই ওনার কাছে মনে হলো ওনার কানে কেউ ফিসফিস করে বলল, ড্রেসিং করাবি না। প্রথমে একবার শোনার পর ওনার কাছে মনে হলো এটা মনের ভুল। দ্বিতীয়বার উনি আবারও সেম কথা শুনলেন, ড্রেসিং করাবি না। এবারও উনি বিষয়টা মনের ভুলই ভাবলেন। তৃতীয়বার উনি শুনতে পেলেন, ড্রেসিং করাবি না। 3 বার শোনার পরেও উনি এই বিষয়টাকে ওভাবে গুরুত্ব দিলেন না। আসলে গুরুত্ব দেওয়ার সুযোগও নাই, কাজটা তো ওনাকে করতেই হবে।
উনি খুবই দ্রুততার সাথে মাথায় ড্রেসিংটা কমপ্লিট করে আবার উনি স্ট্রেচারটা নিয়ে বাইরে বের হয়ে গেলেন। বাইরে যখন বের হয়ে নির্দিষ্ট জায়গায় উনি এসেছেন, এতটুকু আসতে তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু শরীরটা যে ভারী হয়ে আছে এতটুকুই। উনি যখন আসলেন, আসার পর জানতে পারলেন লাশটা এখন এই লাশের আত্মীয় স্বজন গ্রহণ করবেন না, কেননা লক্ষাধিক টাকা বিল এখনও বকেয়া রয়েছে। তারা জানিয়েছেন যে লাশটা তারা সকালবেলা নেবেন। কি আর করা, এই লাশটা এখন কিন্তু রেখে আসতে হবে মর্গে, বডি হোল্ডিং যেই জায়গাটা রয়েছে সেখানে, যেখানে বডিগুলো রাখা হয়, সেখানে অনেকগুলো ছোট ছোট ফ্রিজিং রুম রয়েছে। ফ্রিজিং রুম বলতে এক ধরনের বক্স, এই বক্সের মধ্যে ডেড বডিগুলো রাখা হয়। রুমটাও কিন্তু ঠান্ডা, আর ওই যে বক্সগুলো সেগুলো তো আরও ঠান্ডা, সেখানে ডেড বডি রাখা হবে। কে নিয়ে যাবে? নিতে হবে এই হাসান ভাইকেই। কি আর করা, উনি রওনা দিলেন সেই স্ট্রেচারটা নিয়ে ওই মর্গের দিকে। তখন অবশ্য ওনার পায়ের ব্যথা কিছুটা কমে এসেছে। উনি মর্গের দিকে যতটা এগিয়ে যাচ্ছিলেন, এবার মনে হচ্ছে শরীরটা যতটুকু হালকা হয়েছিল এই অল্প সময়ের মধ্যে আবার শরীরটা ভারী হয়ে যাচ্ছে। উনি আস্তে আস্তে মর্গে ঢুকে গেলেন। মর্গে ঢোকার পর উনি একটা নির্দিষ্ট বক্সে ওই ডেড বডিটা তুলে দিলেন। এরপর উনি যে কাজটি করলেন সেটা হলো লাশের উপরে থাকা যেই বেডশিটটা ছিল এটা ভাঁজ করলেন, ভাঁজ করে ছোট করে ফেললেন। তারপর উনি এই বেডশিটটা ওই লাশের বুকের উপরে রেখে দিলেন, কেননা সকালবেলা যখন এই ডেড বডিটা এখান থেকে বের করা হবে, ডেড বডিটা তো ঢেকে রাখতে হবে, এই বেডশিটটা দিয়েই উনি ঢেকে রাখবেন এরকম চিন্তাটা করেছিলেন। এরপর উনি বের হয়ে এসেছেন। বের হয়ে আসার পর উনি ওনার ডিউটিতে চলে গেছেন। তখনও কিন্তু ওনার পায়ে ব্যথা করছিল, তবে সেটা কমে এসেছিল। যখন ভোর 4টার মতো বাজে, এমন সময় হসপিটালের একজন দায়িত্বশীল ব্যক্তি ওনাকে জানালেন যে আত্মীয় স্বজন চলে এসেছে, তারা হসপিটালের বিল সম্পূর্ণরূপে পরিশোধ করে দিয়েছে, তারা এখনই লাশটা নিয়ে যাবে। যদিও বা তাদের সকাল আসার কথা ছিল, তারা হয়তো বা দ্রুতই টাকা গুছিয়ে ফেলেছেন, এই জন্য এখনই নিয়ে যাবেন। যেহেতু লাশ নিয়ে যাবেন, লাশটা তো আবার নিয়ে আসতে হবে। এবারও কিন্তু হাসান ভাইকে গিয়েই সেই ডেড বডিটা আনতে হবে। উনি এবার সেই মর্গে চলে গেলেন, যেখানে উনি নিজেই ডেড বডিটা রেখেছিলেন। উনি যখনই মর্গে ঢুকেছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার মাথা এলোমেলো হয়ে গেছে, ওনার বডির উপর আর কোনো কন্ট্রোল নাই। উনি কি করছেন না করছেন মনে হচ্ছে আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় কিছু একটা করছেন। কি করছেন বুঝতে পারছেন না, তবে এতটুকু ওনার মনে আছে, উনি যখন ওই বক্সটা খুলেছিলেন তখন উনি দেখলেন ওই বক্সের ভেতরে যেই ডেড বডিটা উনি রেখেছিলেন, সেই ডেড বডির উপরে যেই বেডশিটটা উনি ভাঁজ করে রেখেছিলেন সুন্দর করে, এই বেডশিটটা বেশ এলোমেলো কুচিমুচি হয়ে আছে। মনে হচ্ছে কেউ এটা বের করে একদম একটা দলা করে কুচিমুচি করে ওখানে রেখে দিয়েছে। এটা দেখে তো উনি বেশ অবাক। এটা যে আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় দেখে এরকমটা মনে হয়েছিল তা কিন্তু না। এটা যখন উনি দেখেছিলেন তখনও মোটামুটি ওনার একটা সেন্স ছিল। এরপর ওনার মনে আছে উনি সেটা ভাঁজ করে আবার লাশের উপরে রেখেছিলেন, বডির উপরে। তারপর এটাকে আবার খুলে উনি আবার লাশের উপরে রেখে দিয়েছিলেন, কেন ওটা ভাঁজ করে রাখলে তো হবে না, লাশটাকে তো আবার নিয়ে যেতে হবে। উনি স্ট্রেচার নিয়ে যখন বাইরে বের হলেন তখন ওনার কাছে মনে হলো যে উনি একটু স্বাভাবিক। এতক্ষণ উনি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় কাজটি করেছেন বলে ওনার কাছে মনে হলো। এরপর স্ট্রেচার ঠেলতে ঠেলতে উনি যখন নির্দিষ্ট জায়গায় আসলেন যেখানে লাশের আত্মীয় স্বজন অপেক্ষা করছিলেন, সেখানে আসার পর উনি একটু স্বাভাবিক। তখন মোটামুটি মনে হলো যে উনি আর আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় নাই, পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আছেন। লাশের একজন আত্মীয় উনি বলে উঠলেন যে লাশের মুখটা আমাদেরকে একটু দেখান না। তখন কি আর করা, হাসান ভাই যখনই লাশের মুখের উপর থেকে কাপড় সরিয়েছেন তখন হাসান ভাই খেয়াল করলেন যে ওনার শরীরের উপর থেকে নিয়ন্ত্রণ পুরোপুরি উঠে গেছে। উনি একদম ফ্রিজ হয়ে গিয়েছেন, উনি নড়তে পারছেন, একদম একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছেন।
এমনকি উনি ওনার চোখের পলকও ফেলতে পারছেন না, জোর করেও পলক ফেলতে পারছেন না, এমন একটা অবস্থা। এদিকে ওই লাশের আত্মীয়স্বজন যারা ছিলেন তারা বলেন ঠিক আছে এবার ঢেকে দেন, এবার লাশটা অ্যাম্বুলেন্সে তুলে দেন। কিন্তু ওনারা দেখলেন যে এই যে হাসান ভাই উনি কোনো কথাই বলছেন না, শুধু ফ্যাল করে একদিকে তাকিয়ে আছেন। তারা বলেন কি ব্যাপার, আপনার কি হলো? এই কথার কোনো উত্তর হাসান ভাই দিতে পারছিলেন না, কেননা ওনার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। তবে সব কিছু উনি শুনতে পাচ্ছিলেন, দেখতে পাচ্ছিলেন, কিন্তু ঘাড় ঘুরিয়ে আশেপাশে উনি দেখবেন সেই সুযোগটাও আসলে ওনার ছিল না। ওনার এই অবস্থা দেখে কিছু কলিগরা এগিয়ে এলেন। এরপর ওনার বডিতে যখন টাচ করলেন তখন উনি কিছুটা নড়াচড়া করার শক্তি পেলেন। এরপর উনি অনেক কষ্টে হেঁটে হেঁটে সামনের দিকে আগাচ্ছিলেন। মনে হচ্ছিল ওনার প্রত্যেকটা পায়ের সাথে অনেক ভারী ওজনের কিছু ঝুলিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই উনি পা উঁচু করতে পারছেন না। অনেক কষ্টে একটা জায়গায় এসে উনি ওনার কলিগদেরকে ইশারা করে দেখালেন যে একটা কোরআন, একটা জায়নামাজ ওনাকে এনে দিতে। ওনারা তো কিছুই বুঝতে পারছিলেন না, কারণ উনি কিন্তু কথা বলতে পারছিলেন না। যখন উনি বুঝতে পারলেন এটা কেউ কিছু বুঝতে পারছে না, তখন ইশারায় উনি কলম চাইলেন। কলম যখন ওনাকে দেয়া হলো তখন উনি সাদা কাগজে এটা লিখলেন যে একটা কোরআন এবং জায়নামাজ যেন ওনাকে দেয়া হয়। লিখতে ওনার অনেক কষ্ট হচ্ছিল, কেননা ওনার হাতের আঙ্গুলগুলো বেঁকে যাচ্ছিল নাকি উনি জানিয়েছেন। কেন এমনটা হচ্ছিল উনি নিজেও বলতে পারেন না। এরপর ওখানে যারা ছিলেন তারা সেটাই করেন, দ্রুত সেটার ব্যবস্থা করা হয়। উনি নামাজে দাঁড়িয়ে যান। অনেক কষ্টে উনি তাকবীরে তাহরিমাটা করেছিলেন। যখন উনি রুকু করলেন ওনার কাছে মনে হলো যে শরীরটা একটু হালকা হলো। যখন উনি সেজদায় গেলেন তখন মনে হলো আরেকটু হালকা হলো। যখন সেজদা থেকে উঠে বসলেন তখন মনে হলো শরীরটা আরেকটু হালকা হলো। দ্বিতীয় সেজদা যখন করলেন তখন মনে হলো শরীরটা আরেকটু হালকা হলো। এভাবে 2 রাকাত নামাজ আদায় করতে করতে শরীর অনেকটাই হালকা হয়ে গেল। এরপর উনি কোরআন পাঠ করার চেষ্টা করলেন। প্রথম দিকে মুখ থেকে কথা বের না হলেও একটু পরে উনি কোরআন তেলাওয়াত করতে পারছিলেন। এভাবে উনি ফজরের নামাজের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করেন। ফজরের নামাজ পড়ার পর উনি কথা বলার মতো পরিপূর্ণভাবে সক্ষমতা ফেরত পান। এরপর উনি এই বিষয়টা কয়েকজনের সাথে খুলে বলেছিলেন। উনি যেই নার্সের সাথে কথা বলেন, যেই নার্সের দায়িত্ব ছিল মূলত ওই লাশের ড্রেসিং করানো, উনি কথা বললেন যে আপা এই লাশের সাথে না এরকম এরকম ঘটনা ঘটছে, আমারও এরকম সমস্যা হয়েছে। তখন উনি আর একটা ভয়ঙ্কর কথা বলেন, ওই যে যিনি নার্স ছিলেন আর কি, উনি বলেন যে ড্রেসিং তার করানোর কথা থাকলেও যখনই ওই লাশের দিকে উনি তাকিয়েছেন তখনই ওনার হার্টবিট মারাত্মকভাবে বেড়ে যায়। মনে হচ্ছে এখনই উনি স্ট্রোক করবেন, আর ভয়ঙ্কর অজানা এক ভয় ওনার মধ্যে চেপে বসে। তখন উনি কোনো না কোনো কথা বলে ওখান থেকে অন্য একটা ডিউটির কথা বলে চলে গিয়েছিলেন, যার কারণে উনি ওই লাশের ড্রেসিং করান নাই। উনি জানান যে অজানা কোন এক কারণ তা উনি নিজেও বলতে পারবেন না, কিন্তু ওনার মারাত্মক ভয় লেগেছিল। যাই হোক, এই ঘটনা এই পর্যন্ত গেল। এই লাশটা যারা নিয়ে গেলেন পরবর্তীতে কি হয়েছিল, বা ওই লাশ যার লাশ উনি কেন আসলে স্ট্রোক করেছিলেন, এই বিষয়ে অতটা তথ্য বিস্তারিতভাবে উনি নেননি, কারণ উনি নিজেই তো নিজেকে নিয়ে অনেক আসলে উদ্বিগ্নতা, বিভিন্ন সমস্যার মধ্যে ছিলেন। এরপর উনি দিনের বেলাতে বাসায় গেলেন, যেহেতু নাইট ডিউটি করেছেন। উনি যখন ঘুমিয়েছেন তখন অনেক ধরনের ভয়ঙ্কর স্বপ্ন উনি দেখতে থাকেন। এটা হতেই পারে, যেহেতু রাতের বেলা এরকম ভয়ঙ্কর ঘটনা ওনার সাথে ঘটেছে, স্বপ্ন এরকম দেখাটাই স্বাভাবিক কি নয়। উনি যখন ডে শিফটে ডিউটি করেছেন, রাত্রেবেলা বাড়িতে গিয়েছেন, ওই রাতে ঘটে আর একটা ঘটনা। মাঝরাতে ওনার ঘুম ভেঙে যায়। চোখ খুলে উনি দেখতে পান একটা অবয়ব। এই অবয়বটা রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে, একবার এপাশে যায়, একবার ওপাশে যায়, একবার সোফার উপর বসে, আবার উঠে যায়। এভাবে পায়চারি করতে করতে রুম থেকে বের হয়ে মিলিয়ে গেল। এটা প্রথম রাত্রে দেখার পর উনি মনে করেছিলেন হয়তো বা ঘুমের ঘরে এটা দেখেছেন, কিন্তু না, উনি যেই রাত্রে বাসায় ঘুমান সেই রাত্রেই এই জিনিসটা উনি দেখতে থাকেন। এটা কিন্তু স্বপ্নে না, এটা বাস্তবে। এরপর বুঝতে পারলেন উনি মারাত্মক একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। ভালো একজন হুজুরের কাছে গিয়ে এই বিষয় নিয়ে যখন আলোচনা করেন তখন হুজুর উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে দেন, রুকিয়া করে দেন। এরপর উনি অনেকটা ভালো হয়েছেন, এটা সত্য। তবে মাঝে মাঝে যখন উনি ওই মর্গের পাশ দিয়ে যান,
সাথে সাথে ওনার শরীরটা ভারী হয়ে যায়। তখন ওনার কাছে মনে হয় উনি এখন আর একা নন, ওনার সাথে কেউ রয়েছে যে তার সাথে হাঁটছে। আর স্বপ্নের মধ্যে মাঝে মাঝে উনি ভয়ঙ্কর অবয়ব দেখতে পান। এই সমস্যাটা এখনও ওনার সাথে চলমান রয়েছে। এই বিষয়টা ওনার কাছে এক রহস্যই রয়ে গেছে। কেন উনি ওই লাশকে ড্রেসিং করার আগে ফিস ফিস শব্দ শুনেছিলেন যে ড্রেসিং করাবি না, কারণটা কি ছিল? আর সর্বশেষ বডি হোল্ডিং রুম থেকে যখন ডেড বডিটা উনি বের করে এনেছেন, ওই সময় উনি এক ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। কেনই বা উনি আর নড়াচড়া করতে পারেননি ডেড বডির মুখ দেখার সাথে সাথে? এই বিষয়টা উনি এখনও চিন্তা করলে ভয়ে শিউরে ওঠেন। তবে উনি এই বিষয়টা আর খুব চিন্তা করতে চান না। এটা চিন্তা করলে ওনার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। উনি কিন্তু এই কাজে নতুন না, এই কাজ উনি এর আগেও অনেকবার করেছেন। তারপরও কেন এই ডেড বডিটা নিয়েই এই ধরনের ঘটনা ঘটলো এটা উনি বুঝতে পারেননি। অনেক সময় হয় যে আত্মহত্যা করা হয়েছে বা আত্মহত্যার লাশ, তখন কিন্তু কিছু সমস্যা হতে পারে। কিন্তু এই মহিলা স্ট্রোক করে মারা গিয়েছিলেন বলে উনি জানিয়েছেন। তাহলে তার সাথে এমনটা কেন হলো? উনি স্ট্রোক কেন করলেন? কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে করেছেন না অন্য কোনো কারণে? এটা কিন্তু জানা যায় নাই। তো এটাই ছিল ঘটনা। আমরা আপনাদের হরওয়াল পরিবার থেকে দোয়া করি যে হাসান ভাই যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এই সমস্যা থেকে উনি খুব দ্রুতই যেন আল্লাহর রহমতে বের হয়ে আসতে পারেন। প্রিয় লিসেনার্স, আসলে এই কাজ যারা করেন তারা কিন্তু আসলে অনেক সাহসী হয়ে থাকেন। এটা কিন্তু পোস্টমর্টেমের কাজ না, জাস্ট ড্রেসিং করা। তারপরও জীবিত মানুষের ড্রেসিং করা আর মৃত মানুষের ড্রেসিং করার মধ্যে তো অবশ্যই পার্থক্য রয়েছে। কাউকে না কাউকে তো কাজটা করতেই হবে। এমন ব্যক্তিরা আছেন বলেই কিন্তু আমাদের অনেক কাজ সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা ওনাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখুন, তাদেরকে সুস্থ রাখুন, সাথে আমাদেরকেও আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে ঢেকে রাখুন। আইন, হাসাদ, সেহের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই। যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন তাদের সবার জন্য থাকলো শুভকামনা। যারা ঘটনা পাঠিয়েছেন, হৃদয় ভাই এবং হাসান ভাই, আপনাদের দুজনের জন্য শুভকামনা রইল। আশা করি আপনাদের কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা পাবো। হাসান ভাই জানিয়েছেন ওনার হসপিটাল কেন্দ্রিকও অনেক ঘটনা রয়েছে, যেটা উনি পর্যায়ক্রমে ইনশাল্লাহ পাঠানোর চেষ্টা করবেন। প্রিয় লিসেনার্স, ঈদ উল ফিতর কিন্তু সমাগত। ঈদের স্পেশাল এপিসোড কিন্তু ইনশাল্লাহ 4টি। আশা করছি বরাবরের মতো এবার ঈদ স্পেশাল এপিসোডও আপনারা দারুণভাবে উপভোগ করবেন। প্রিয় লিসেনার্স, আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করতে ভুলবেন না। সেখানেও কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি এই ঈদের পর থেকে দারুণ দারুণ সমস্ত ভৌতিক ইভেন্টগুলো নিয়ে আসব। সেখানে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার হরওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।